কিভাবে? শুরু করেছিলাম আমার এক বন্ধুর সাথে। পরিকল্পনা করেছিল ও, টাকাটা ছিল আমার। ব্যবসার জন্য নতুন একটা অফিস ভাড়া নেওয়া, সেটা সাজানো গোছানো, জিনিসপত্র কেনার জন্য সব টাকাই ওর হাতেই দিয়েছিলাম। ও পালিয়েছিল টাকাগুলো নিয়ে। আমার বিশ্বাস ভেঙে পালিয়েছিল ওই শয়তানটা। হিমেলের একবার ইচ্ছা হলো নাফিসকে দুমদাম কয়েকটা কিল বসিয়ে দিতে। মারলেও সমস্যা হবে না, বয়সে ছোট আছে, তবে সম্পর্কটা একটু আটকালো হিমেলকে। আর তাছাড়া নয়নতারাও কষ্ট পাবে। শুধু ভাবলো এতটা গাধা একজন মানুষ কি করে হতে পারে, তাও এত বড় একটা দামড়া ছেলে। অন্তত আকবর সাহেবের রক্ত যার শরীরে বইছে, সে কি করে এতটা বিকল হতে পারে। শুধু কষ্টে হিমেল নিজের রাগটা সংযত করে বলল, কেস করেননি? হ্যাঁ, করেছিলাম। পরে উল্টো আমাকে হুমকি দেওয়া শুরু করলো কেস তুলে নেওয়ার জন্য। একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম, তখন ২-৩ জন গুন্ডা ভাড়া করে আমাকে হুমকি দিয়েছিল। তারপরে বাবাই কেসটা তুলে নিয়েছিল, বলেছিল ৫ লাখ টাকার থেকে আমি দামি। কথাটা বলেই নাফিস হাসল। হিমেলের ওকে দেখে মনে হলো পুরো বিষয়টা যেন নাফিসের কাছে নিছক একটা কৌতুক, অথচ এর পিছনে আকবর সাহেবের ভালোবাসা নাফিস আদৌ বুঝতে পেরেছে কিনা কে জানে। যদি বুঝে থাকতো তবে তো তারপরে এই আচরণগুলো করা সাজতো না। অন্তত এরপর থেকে নিজের বাবার কথা অনুযায়ী চলতো। হিমেল এবারে আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না, গায়ে হাতও তুলতে পারল না। মনে হলো এখন পাশেই মনির থাকার দরকার ছিল, ওর উপরে নিজের সমস্ত রাগ বের করা যেত। আপাতত নাফিসকে উদ্দেশ্য করে রাগী স্বরে বলল, এত কিছুর পরেও আপনি আপনার বাবার ভরসা হয়ে উঠতে পারলেন না? আরে চাকরি বাকরি না হয় নাই করলেন, অন্তত যখন অন্যরা আপনার বাবাকে অপমান করে তখন তো তার পাশে দাঁড়াতে পারেন। নিজের বোনকে তো অপমানের হাত থেকে রক্ষা করতে পারতেন। আপনি আপনি মানুষটা বড়ই অদ্ভুত। কিছু করার ইচ্ছে তো আপনার মাঝে নেই, বিবেকবোধ মনুষ্যত্ববোধ কিছুই নেই আপনার মাঝে। নাফিস দ্বিমত পোষণ করল না হিমেলের সাথে, বরং সম্মতি জানিয়ে বলল, ঠিকই বলেছ, আমি অমানুষ। আসলে আমি নিজেও কেমন যেন একটা হয়ে গিয়েছি। কোনো কিছু করতে মন চায় না। যেটাই করতে যাই না কেন, মনে হয় কি লাভ হবে করে, আমি তো ব্যর্থ হব। এত কিছু শোনার পরে হিমেলের এখন এত ধৈর্য নেই যে নাফিসকে আরও ১-২ ঘন্টা বসিয়ে রেখে ভালো করে ঠান্ডা মাথায় বোঝাবে। ওর নিজের মাথাটা এখন গরম হয়ে আছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় নাফিসকে উদ্দেশ্য করে বলল, ২ দিন পর নিজের ছেলে মেয়ে হবে, খরচ বাড়বে, তখন বুঝবেন নিজে উপার্জন না করার কি ঠেলা। আজকে মাথার উপরে বাবা আছে তো সেই জন্য বুঝতে পারছেন না। আর আপনি যে কত বড় অপদার্থ সেটা সেই দিন বুঝতে পারবেন যেদিন আপনার চোখের সামনে আপনার মতন অবস্থাতে আপনার ছেলে মেয়েকে দেখতে পারবেন। অদ্ভুত মানুষজন। হিমেল ভিতরে এসে সোজা আকবর সাহেবের ঘরে গেল। নয়নতারা আর মারুফা এখন সুপ্তির ঘরে, সেটা হিমেল জানে। আর ওর এখান বর্তমানে আকবর সাহেবকে একাই দরকার ছিল। ঘরে ঢুকেই আগে নিজের থেকে দরজাটা বন্ধ করে দিল হিমেল। দরজা লাগানোর শব্দ পেয়ে আকবর সাহেব একবার সেই দিকে তাকালেন, হিমেলকে দেখে চমকালেন, সেই সাথে দরজাটা বন্ধ করায় অবাকও হলেন। বসা থেকে উঠে হিমেলের দিকে এগিয়ে এসে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, দরজা বন্ধ করলে যে? কোনো কথা ছিল নাকি? হিমেল জানে সে এখন যে কাজটাই করতে যাচ্ছে সেটা হয়তো একটু অদ্ভুত, তবে করতে ইচ্ছে করছে। আকবর সাহেবের মতন মানুষ ও জীবনে দেখেনি। মানুষটা খুব অদ্ভুতভাবে হিমেলকে প্রতিটি মুহূর্তে মুগ্ধ করে। আকবর সাহেবকে নতুন করে কিছু বলার সুযোগ না দিয়ে ওনাকে ভীষণ চমকে দিয়ে হিমেল হুট করে ওনাকে জড়িয়ে ধরল। চমকে উঠলেন আকবর সাহেব। ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগলো ওনার কাছে। এতটাই অবাক হলেন যে হিমেলকে জিজ্ঞাসাও করতে পারলেন না যে কেন জড়িয়ে ধরল ওনাকে। আকবর সাহেবের এইসব ভাবনার মাঝে হিমেলের কণ্ঠস্বর ভেসে এলো ওনার কানে, বাবা শব্দটার প্রতি আমার অদ্ভুত রকমের একটা দুর্বলতা আছে, যেটা আমি বাদে আর কেউ জানে না। আমার বাবাকেও জানানোর সুযোগ পাইনি। বাবা চলে যাওয়ার পরই যেন সেই দুর্বলতা আরও বেড়েছে। যখনই দেখি কারো বাবা তাকে খুব ভালোবাসছে, আমি তৎক্ষণাৎ সেই জায়গা থেকে সরে যাই। সহ্য করতে পারি না আমি। দরজাটা বন্ধও করেছে যেন কেউ আমার এই দুর্বলতার কথা জানতে না পারে। আকবর সাহেব চুপচাপ শুধু হিমেলের কথা শুনে গেল। খুব তাড়াতাড়ি হিমেল ওনাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, দৃষ্টি মেঝের উপরে নিবদ্ধ করে বলল, আমার বাবা খারাপ ছিলেন না, উনি যথেষ্ট ভালো ছিলেন।
তবে আমাদের আর্থিক অবস্থার জন্য আমার সাথে খুব একটা বেশি সময় কাটানোর সুযোগ পাননি। খুব ভালো সম্পর্ক ছিল না আমাদের মাঝে, ওই টুকটাক কথাবার্তা হতো আর কি। আমার বাবাকে নিয়ে একটাই আফসোস যে তিনি বেশি দিন আমার সাথে থাকতে পারলেন না। তবে আজ কেন যেন আরেকটা আফসোস হচ্ছে, আপনি কেন আমার বাবা হলেন না? কেন? তুমি তো বলতে তোমার বাবা ভালো মানুষ ছিলেন। আফসোসটা হচ্ছে এই কারণে, আপনি আমার বাবা হলে এখনো আমার বাবা আমার সাথে থাকতো। আপনার ভাবনা চিন্তার সাথে আমি আমার খুব মিল খুঁজে পাই বাবা। আকবর সাহেব কণ্ঠে এক রাশ বিস্ময় সমেত বললেন, হঠাৎ এসব কথা কেন বলছো? কিছু হয়েছে? হয়েছে তো অনেক কিছু বাবা। আপনি খুব আদর্শ একজন বাবা। নিজের ছেলের হাজারটা অপরাধ সত্ত্বেও তাকে ক্ষমা করে দিয়েছেন। নাফিস বোকার জন্য আপনার স্নেহটা কখনো বুঝতেই পারেনি। আর আমার আফসোসটা এখানেই, আপনি কেন আমার বাবা হলেন না? আমি তো বুঝতাম আপনার স্নেহটা। আকবর সাহেব একটু হেসে বললেন, বাদ দাও ওসব কথা বাবা। তবে তোমার আফসোস দেখো মনে হচ্ছে আমার বোধহয় আফসোস করা উচিত। তোমাকে ছেলে হিসাবে না পেয়ে, তবে যাই হোক জামাই হিসাবে তো পেয়েছি। আর তুমি আমার কাছে এখন আমার ছেলের মতনই। হিমেল একটা বিষয় খুব ভালো করে খেয়াল করেছে। সেটা হলো নয়নতারা কেন যেন ওর থেকে সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করছে। এক প্রকার বলা যায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে আসছে, হিমেলকে দুই একবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কি না, কোনো কিছু প্রয়োজন কি না। হিমেলের উত্তর শুনে আবার চলে যাচ্ছে। আবার বেশ অনেকক্ষণ নয়নতারার কোনো খোঁজখবর থাকছে না। মাঝে মাঝে হিমেল একা থাকতে থাকতে ভুলেই যাচ্ছে বউয়ের কথা। একটা বউয়ের জন্যই তো হিমেল বিয়ে করলো। ক্রমাগত যখন মনে হচ্ছিল বিয়ের বয়স হয়ে গেছে, এবার একটা বউ দরকার, শেষ প্রয়োজনীয়তা অনুভব করেই তো হিমেল বিয়েটা করলো। তবে বিয়ে করে লাভটা কি হলো? বউকে তো পাই না রাত ছাড়া। সেই রাতেও বিছানার এক কোনায় গিয়ে চুপচাপ গুটিসুটি হয়ে ঘুমায়। কেন? ঘুমের মধ্যে কি মাঝে মধ্যে হিমেলকে জড়িয়ে ধরা যায় না? কিংবা অচেতনভাবে নয়নতারা নিজের হাতটা হিমেলের গায়ের উপরে রাখতে পারে না? কিংবা হয়তো হিমেল ঘুমের ঘোরে আছে, এমন মুহূর্তে কি নয়নতারা চাইলেই ওর মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারে না? আচ্ছা, নয়নতারা কি একটু হিমেলকে ভালোবাসে? ও গো কি গো সম্বোধন করে ডাকতে পারে না? আচ্ছা সেসব বলে না, বলে নাই হলো। আচ্ছা সেসব বলে না হয় নাই ডাকলো, হিমেল বলেও কি একটু ডাকতে পারে না? হিমেলের কি একটু বইয়ের মুখে নিজের নামটা শুনতে ইচ্ছে করে না? তবে ওই মেয়ে কিচ্ছু করবে না। কোনো কিছু বলে সম্বোধন না করে নিজের প্রয়োজনীয় কথাটুকু বলে চলে যাবে। হিমেল কাউকেও বলতে পারবে না, বোঝাতেও পারবে না। আর না কেউ শুনতে চাইবে, না কেউ বুঝবে। যেখানে নয়নতারাই বুঝতে পারছে না, সেখানে অন্য কেউ কী করে বুঝবে? কাঁদতে ইচ্ছে করলো হিমেলের, তবে এইভাবে না, নয়নতারাকে জড়িয়ে ধরেই কাঁদতে ইচ্ছে করছে। কিংবা নয়নতারার কাঁধের উপরে যদি একটু মাথাটা রাখা যেত, মোট কথা কোনোভাবে যদি একটু নয়নতারার ছোঁয়াটা পাওয়া যেত, তবে হিমেলের অশান্ত হৃদয়টা একটু শান্ত হতো। কিন্তু কী করে বোঝাবে হিমেল নয়নতারাকে তার মনের কথাগুলো? কী করে বোঝাবে যে হিমেল কতটা কষ্টে আছে বউকে ছাড়া, বউয়ের যত্ন ছাড়া? হিমেলের এইসব ভাবনা চিন্তার মাঝেই ঘরে নয়নতারা এলো। নয়নতারাকে আসতে দেখে হিমেল লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। একটু চমকালো নয়নতারা। কি হলো, বসলেন কেন? শুয়ে থাকুন। হিমেল অসহায় দৃষ্টিতে নয়নতারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বলতে ইচ্ছে করলো, একা একা শুয়ে থাকতে ভালো লাগে না তারা। হিমেলের থেকে কোনো উত্তর না পেয়ে নয়নতারা ফের বলে উঠল, শুয়ে থাকুন, আপনি, সমস্যা নেই। আর কিছু লাগবে কি আপনার? আপনাকে লাগবে তারা। খুব আস্তে হিমেল কথাটা বলল, যার ফলে নয়নতারার কানে খুব ভালোভাবে কথাটা পৌঁছালো না। অবুঝের ন্যায় প্রশ্ন করল। কি বলেন? হিমেল নিজেকে সামলালো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক হয়ে বসে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, কিছু না। আপনি কি আবার কোথাও যাবেন? হ্যাঁ, ওই ভাবির মাথায় একটু তেল দিয়ে দেব। তেল দেয়া হলে হয়ে গেলে চলে আসব। সারাদিন তো শুধু অন্যদেরই সেবা করেন, আমার দিকে তো ফিরেও তাকান না। দেখুন আমার চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, কোনো পুষ্টি নেই। একটু তেল দিয়ে দিন না তারা। হিমেল খুব অসহায়ভাবে আবদারটা করল। নয়নতারার খারাপই লাগলো। ড্রেসিং টেবিলের উপর থেকে তেলের বোতলটা নিয়ে হিমেলের দিকে এগিয়ে এসে বলল, ঘরে বসুন, দিয়ে দিচ্ছি। হিমেল বাধ্য ছেলের মতন ঘুরে বসে হাস্যোজ্জ্বল গলায় বলল, বসেছি। হিমেলের ছোট ছোট চুল, তেল দিয়ে দিতে আর কত সময়ই বা লাগবে? 5 মিনিটের মতো লাগলো। হয়ে গেছে, এবার আমি আসি। হ্যাঁ, ভাবি অপেক্ষা করছে।
কথাটা বলে নয়নতারা চলে যেতে নিলে হিমেল তড়িৎ বেগে পিছনে ঘুরে নয়নতারার হাতটা টেনে ধরল। তাড়াহুড়োর মাঝে ধরায় হাতে একটু টান পড়ল। হঠাৎ করে এইভাবে হাতটা ধরায় নয়নতারা হালকা একটু চেঁচিয়ে উঠল। নয়নতারার চেঁচিয়ে ওঠার কারণটা না হিমেল বুঝল না নয়নতারা। হিমেলও পাল্টা চেঁচিয়ে উঠে নয়নতারার হাতটা ছেড়ে দিয়ে ছিটকে পিছিয়ে গেল। আতঙ্কিত গলায় বলল, কি হলো? নয়নতারাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে। সমানে দরজার দিকে তাকালো। ভয়ার্ত গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, কি করছেন এইসব? হিমেল অবুঝের ন্যায় বলল, কি করেছি? দেখছেন না দরজা খোলা আছে? এভাবে হাত ধরে কেউ? এমনিতেই আপনার সাথে কথা বলতে আমার অস্বস্তি হচ্ছে এই বাড়িতে এসে, তারপর আবার এমন দরজা খোলা অবস্থায় হাত ধরে টানটানি করে নাকি? বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলল হিমেল। কি এমন করেছে? শুধু তো হাতটাই ধরেছে, টেনে তো নিজের উপরে ফেলেনি নয়নতারাকে। তাতেই কি এমন করে ফেলল? আর নয়নতারা তো হিমেলের বউ, যদি কেউ দেখেও ফেলে তবে কি হবে? আপনি তো আমার বউ, তবে কেউ দেখে ফেললেই বা সমস্যা কি? অনেক সমস্যা। আপনি জানেন এই বাড়িতে আসার পর থেকে আমার অস্বস্তি কতটা বেড়েছে। এতদিন আমি একা ঘরে ঘুমোতাম, এখন আপনার সাথে ঘুমাই। ব্যাপারটা কতটা লজ্জাজনক বলুন। মা বারবার ঠেলে ঠেলে আমাকে আপনার ঘরে পাঠায়। আমার কেমন যেন লাগে, মনে হয় সবাই কি ভাবছে। বাড়িতে বাবা মা আছে আর আমি, আপনি এক ঘরে বসে দরজা বন্ধ করে দিয়ে ঘুমাই। হিমেলের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। কি বলে এই মেয়ে? এ কেমন কথা? স্বামীর সাথে থাকতে লজ্জা করবে কেন? অন্যরাই বা খারাপ ভাববে কেন? হিমেলের কিছু মুহূর্তের জন্য মনে হলো নয়নতারার মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনার মাথা ঠিক আছে তো? তারা কি সব বলছেন? আপনি আমার বউ, আমি আপনার স্বামী, লজ্জার কি আছে? নয়নতারা কাচু মাচু করে বলল, ছেলেদের লজ্জা একটু কমই হয়, সেটা আমি জানি। আপনি মেয়ে হলে বুঝতেন লজ্জা কেন পাচ্ছি। যাই হোক, আমি তো এখন যাই। আম, সে কখন ভাবিকে বলে এসেছি, না জানি ভাবি আবার কি করছে। কথাটা বলে নয়নতারা চলে যেতে নিলে হিমেল পিছন থেকে কাতর গলায় বলে উঠল, আমার আপনাকে ছাড়া ভালো লাগছে না তারা, একা একা লাগছে। মনে হচ্ছে বউকে পেয়েও পাইনি। আমি আপনার সাথে একটু সময় কাটাতে চাই, কিন্তু দেখুন আপনাকে পাচ্ছিই না। আমি তো তেমন কিছু করি না যে আপনি এতটা লজ্জা পাবেন আমাকে দেখে। আমার আপনাকে লাগবে। কেমন বাচ্চাদের মতো আবদার করলো হিমেল। নয়নতারা যেমন লজ্জা পেল তেমন অপরাধ বোধকও কাজ করলো। নয়নতারা তো বুঝতেই পারেনি হিমেল ওর জন্য এতটা ব্যাকুল হয়ে বসে আছে। কতটা অধীর আগ্রহ নিয়ে না অপেক্ষা করে মানুষটা নয়নতারার জন্য। আর নয়নতারা কিনা লজ্জায় অস্বস্তিতে হিমেলের কাছেই আসতে পারে না। পিছন ফিরে তাকিয়ে অপরাধী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, আমায় ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারিনি। আপনাকে বোধহয় অনেক কষ্ট দিয়ে ফেললাম। তা তো একটু একটু দিয়েছেন, সে যাই হোক। এখন ভাবি সেবা করে এসে আমার সাথে একটু গল্প করবেন কেমন? আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন না। নয়নতারা আলতো হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, শুধু ভাবির মাথায় তেলটা দিয়ে আসি, তারপরে সারা রাতটুকু সময় আপনাকে দেব। হিমেল উচ্ছ্বসিত গলায় বলল, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যান। আর বেশিক্ষণ ওখানে থাকার দরকার নেই। আপনার ভাবির জন্য আপনার ভাই আছে, কিন্তু আমার জন্য আপনি ছাড়া তো আর কেউ নেই। সময় তখন রাত 1টার কাছাকাছি। নতুন নতুন প্রেমের অনুভূতিটা মারাত্মক হয়। জ্ঞান বুদ্ধি বিবেক ভালো মন্দ বোধ কোনো কিছুই মাথায় থাকে না। থাকে না সময় জ্ঞান, থাকে না কাজের ব্যস্ততার কথা। শুধু মনে হয় প্রিয় মানুষটার সাথে কিছুটা সময় কাটাতে পারলেই বোধ হয় ভালো হবে। এসব কাজকর্ম তো সারা জীবনের জন্য পড়েই থাকবে, কিন্তু নতুন নতুন প্রেমে পড়ার মুহূর্তটা আর কখনো আসবে না। প্রথমে প্রেমে পড়া, তারপরে ভালোবেসে ফেলা, ভালোবাসার অনুভূতিটা হয় অন্যরকম। একবার ভালোবেসে ফেললে আর এই প্রেমে পড়ার অনুভূতিটা ঠিকভাবে অনুভব করা যাবে না। হিমেলও চাইছে নতুন নতুন প্রেমে পড়ার মুহূর্তটাকে খুব ভালোভাবে উপভোগ করতে, পুরো সময়টা নয়নতারার সাথে কাটাতে। আর কখনো ফিরে আসবে না এই সময়গুলো। এরপরে ধীরে ধীরে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়বে, নিজেদের সংসারে ব্যস্ত হয়ে পড়বে। সংসারে সদস্য বাড়বে, তখন হয়তো আর একে অপরকে দেওয়ার মতন এত সময় পাবে না, হয়তো চাইলেও পাবে না। সেই জন্য এখনই না হয় অনেকটুকু ভালোবেসে নেওয়া যাক। অনেক গল্প করলো আজ নয়নতারা হিমেলের সাথে। নিজের সংকোচ কাটিয়ে অনেক ইচ্ছের কথাও জানালো হিমেলকে। হিমেল চুপচাপ শুধু সব কিছু শুনে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলো নিজের কাছে যে নয়নতারার যে ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করবে। হিমেল আজ খুব কম কথাই বলল,
শুধু শুনে গেলে নয়নতারার কথাগুলো। আজকাল হিমেলের বলার থেকে বেশি নয়নতারার কথা শুনতেই ভালো লাগে। নয়নতারার কণ্ঠটা খুব মিষ্টি, খুব ধীর ধীরভাবে কথা বলে এই মেয়েটা। প্রত্যেকটা কথা এত সুন্দর করে গুছিয়ে বলে যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। অনেক গল্প গুজব শেষে নয়নতারা একটা পুরনো অ্যালবাম বের করে হিমেলকে দেখালো। অ্যালবামে নয়নতারার কলেজ জীবন থেকে শুরু করে ভার্সিটিতে তোলা অনেক ছবি আছে। নাপিসের বৌভাতের ছবিও আছে। নয়নতারা নিজের প্রত্যেকটা ছবি হিমেলকে দেখালো আর নাক সিটকে বলল, দেখুন, একটুও ভালো লাগছে না আমায়। আমি ছবি তুলতে চাই না। কয়েকটা জায়গায় বন্ধুরা আর কয়েকটা জায়গায় বাবা জোর করে তুলিয়েছে। আপনি আমার ছবি বাদে বাকিদের ছবি দেখুন তো। আমার ছবি দেখলে বিরক্ত হবেন। হিমেল ভ্রু কুঁচকে নয়নতারার দিকে তাকিয়ে বলে, নিজেকে অসুন্দর ভাবা ছেড়ে দিন। যে নারী নিচে চোখে সামান্য কাজল পরে এক পুরুষের চোখের ঘুম হারাম করে দিতে পারে, সে কখনো অসুন্দর হতে পারে না। যে নারী তার ঘন কালো লম্বা চুলের মিষ্টি ঘ্রাণ দিয়ে কোনো পুরুষকে মাতাল করে তুলতে পারে, সে কখনো অসুন্দর হতেই পারে না। যে নারীর কাঁধে থাকা সামান্য কালো তিলে কোনো পুরুষ আকৃষ্ট হয়ে যেতে পারে, সে কখনো অসুন্দর হয় না। নয়নতারা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল। আপনার কাঁধে তিল আছে? হিমেল একটু হেসে উঠে বলল, আছে তো, আপনার ডান কাঁধে একটা কালো তিল আছে। নয়নতারা বিস্ময় ভরা কণ্ঠে বলল, আমার কাঁধে তিল আছে? ওমা, আপনি কি করে জানলেন? আমিই তো জানি না। হিমেল এক হাতেই মাথা চুলকে সলজ্জিত ভঙ্গিমায় বলল, ইয়ে মানে আর কি দেখে নিয়েছিলাম। এখন এই ব্যাপারটাকে আর বেশি খোঁচাবেন না, তাহলে কিন্তু আপনি লজ্জা পেয়ে যাবেন। নয়নতারা কিছুক্ষণ হাঁ করে হিমেলের মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো হিমেলের কথার মানেটা। বুঝতে পারার সাথে সাথে লজ্জায় মাথা নামিয়ে নিল। ইচ্ছে করলো উঠে যেতে। কি আজে বাজে প্রশ্ন করে ফেলে। এত বড় হয়েছে, বয়স হয়েছে, বিয়েও হয়ে গেছে, তাও কোথায় কি প্রশ্ন করতে হয় সেই জ্ঞান হলো না নয়নতারার। এখন হিমেলের সাথে কথা বলবে কি করে? চোখ তুলে তো তাকাতেও পারছে না। হিমেল বুঝল নয়নতারার অস্বস্তিটা। এই নিয়ে আর কোনো কথা বাড়াতেই চাইল না। নয়নতারা হাত থেকে অ্যালবামটা নিয়ে নয়নতারার প্রত্যেকটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, একটা কথা কিন্তু আপনি ঠিকই বলেছেন, তারা প্রত্যেকটা ছবিতে আপনাকে ততটা সুন্দর লাগছে না যতটা সুন্দর বিয়ের দিন লেগেছিল। তার কারণ কি জানেন? কি? বিয়ের দিন আপনি চোখে কাজল পরেছিলেন, আর কেন যেন কাজল দিলে আপনাকে ভারী সুন্দর লাগে দেখতে। একদম আমার চোখে ঘোর লেগে যায়। নয়নতারা এবারেও কিছু বলতে পারল না। মাথা নামিয়ে চুপচাপ বসে থাকল। হিমেল আলতো হাসল। হিমেল মনে মনে বেশ অনেকক্ষণ কিছু ভাবল। হঠাৎ করে হিমেলের মনের মাঝে একটা নতুন ইচ্ছে জাগলো। কথাটা নয়নতারাকে না জানিয়ে থাকতেও পারল না। তীব্র উৎসাহ নিয়ে বলে উঠল, একটা কথা বলি তারা। নয়নতারা ছোট্ট করে বলল, হ্যাঁ, বলুন। আমি চাই আমাদের একটা মেয়ে হোক, আর আমি মন থেকে চাই যে আমাদের মেয়ে যেন দেখতে একদম আপনার মতন হয়। আপনার নিজের যে গায়ের রং নিয়ে আপনার এত আফসোস, আমি চাই আমাদের মেয়েও ঠিক সেই একই গায়ের রং পাক। ওকে আমরা দুজন মিলে বোঝাবো যে ও কত সুন্দর, ঠিক যেমন বাবা আপনাকে বুঝিয়েছে। আরও বড় হয়ে আপনাকে বোঝাবে আপনি কত সুন্দর। আর ওর নাম আমি কাজল রাখব। নয়নতারা হা করে তাকিয়ে থাকলো হিমেলের দিকে। বেশ অনেকক্ষণ পরে বলল, আপনার মেয়ে পছন্দ? তেমনভাবে মেয়ে পছন্দ ছিল না, তবে এখন মেয়েই পছন্দ হয়ে গেল। ছেলে হলো সমস্যা নেই, তবে আমি চাই একটা মেয়ে যেন আমাদের হয়, আর ওর মাঝে যেন আপনার প্রতিচ্ছবি দেখতে পারি। নয়নতারার কথায় হিমেল তীব্র আপত্তি জানিয়ে বলল, কিন্তু আমি যে চাই না এমনটা হোক, তার থেকে ভালো আপনার মতো হোক। আপনি তো দেখতে অনেক সুন্দর। হিমেল আলতো হেসে বলল, মোটেই না, আপনার মতনই হবে। কিন্তু আমার মতো হলে যে ওকে অনেক কথা শুনতে হবে। এই পৃথিবীতে আরো একটা হিমেল আছে কিনা সেটাও তো জানি না। ওকে তো আর আপনার মতো করে কেউ আগলে নেবে না। নিশ্চয় নেবে। এই পৃথিবীতে একজন হিমেলই আছে এমনটা তো না, আরও অনেক হিমেল আছে। আর আমি আমার মেয়েকে এতটা যোগ্য করে তুলব যে সবাই ওর রূপ না, ওর গুণ দেখে ওকে বিচার করবে। ওর গুণই হবে ওর আসল পরিচয়। ছাদ থেকে শুকনো কাপড়গুলো নামিয়ে এনে ভাঁজ করে রাখছে দীপা। মন মেজাজ ভালো নেই। ভালো না থাকাটাই স্বাভাবিক। সংসারে অশান্তি থাকলে কি আর মন মেজাজ ভালো থাকে? আসার পর থেকে কাদেরের সাথে একবারের জন্যও কথা হয়নি। ছেলে মেয়ের সাথে কথা হয়েছে ঠিকই, দীপা চাইলে কথা বলতে পারত, তবে দীপা চায়নি, সেই জন্য কথাও হয়নি। আর না কাদের দীপার সাথে কথা বলতে চেয়েছে। দীপার এইসব ভাবনার মাঝে ওর মেয়ে ফোন নিয়ে ছুটে এলো ওর কাছে। ফোনটা দীপার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আম্মু নাও, আব্বু কথা বলবে তোমার সাথে। দীপা কিছুক্ষণের জন্য এই দ্বিধা দ্বন্দ্বে ভুগল।
ওর মেয়ে ঠিক বলল নাকি ভুল বলল? দীপার থেকে কোনো উত্তর না পেয়ে মেয়ে পুনরায় বলল। আম্মু ধরো, আব্বু কথা বলবে বলছে। দীপার ধ্যান ভাঙল, বুঝতে পারল যে ভুল শোনেনি, ঠিকই শুনেছে। ফোনটা নিয়ে কানে ধরে বলল, হ্যালো। অপর পাশ থেকে ভেসে এলো কাদেরের গম্ভীর কণ্ঠস্বর। কি শুরু করছো তুমি? ছেলে মেয়ের কথা কি ভাবতে হবে না? এই সংসারে আমার আজও প্রয়োজন পড়েনি তোমার, তবে আমার ছেলে মেয়ের প্রয়োজন আছে আমার। নিজের ভাবনার উপরে নিজেরই ঘৃণা হলো দীপার। একটু জন্য ভেবেছিল কাদের বোধহয় ওকে ভালোবেসে ওর সংসারে ফিরে যেতে বলছে, তবে না আবার সেই নিজের প্রয়োজনেই ফিরে যেতে বলছে। তবে সেটাও স্বীকার করলো না। যদি কাদের স্বীকার করত যে ওর সংসারে দীপাকে প্রয়োজন, তাও না হয় নিজেকে একটু সান্ত্বনা দেওয়া যেত। তবে কাদের এতটুকু মানসিক শান্তিও দীপাকে দিল না। ছেলে মেয়েকে যখন প্রয়োজন, তবে ছেলে মেয়েকে নিয়ে যাও। মাকে ছাড়া ছেলে মেয়ে থাকবে কি করে? কাদেরের মেজাজ চটে গেল, কর্কশ গলায় বলল, এত দেমাগ ভালো না দীপা, তোমার এত বাড়াবাড়ি। পরও তোমায় নিয়ে আমি সংসার করতে চাইছি। চাইলে কিন্তু আমি একদিক ওই দিক নজর দিতে পারতাম। তবে তুমি জানো আমার চরিত্রের সমস্যা নেই, সময় থাকতে ফিরে এসো। এখন যেন না হয় এই সংসারে তোমার জায়গাটা অন্য কাউকে দিতে আমি বাধ্য হই। দীপা ব্যঙ্গাত্মক গলায় বলল, ওই সংসারে আমার জায়গা আছে নাকি? ওই সংসারে আমার ভূমিকাটা কাজের লোকের মতো। সারা দিন কাজ করি আর তার বদলে 3 বেলা খেতে পাই। আর বছরে 1-2 জামা কাপড় দাও। এর বদলে আর যা মনে চাই তেমন ব্যবহার করো। ওই সংসারে যদিও বা আমার জায়গা থেকেও থাকে, তবে সেটা শুধুমাত্র কাজের লোকের। এর চাইতে বেশি কিছু হবে না। বাজে কথা বলো না। বাইরের লোকদের সামনে তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পরিচয় দেই না, আমার ছেলে মেয়ের মা হিসেবে পরিচয় দেই না। তোমার ভাই কয়দিন তোমাকে খাওয়াবে? তোমার বিয়ে যখন হয়েছে তখন শ্বশুর বাড়িতেই থাকতে হবে। এত দেমাগ না দেখিয়ে চলে এসো। বেশ, যাব। নিয়ে যাও তুমি এসে। আমি কেন যেতে যাব? তুমি নিজের ইচ্ছেতে গিয়েছো, তুমি একাই ফিরবে। না হলে তোমার দেমাগ কখনো ভাইকে নিয়ে এসো। তেজ দেখিয়ে যখন বোনকে নিয়ে যেতে পারলো, তখন ফিরিয়ে দিয়ে যেতেও পারবে। বোনের সংসার ভাঙার তো খুব শখ। হিমেলকে টেনো না এসবের মাঝে। তুমি নিতে এসো, না হলে যাব না। কাদের কিছুক্ষণ চুপ থাকার পরে বলল, গেলে তো তোমার ভাই আবার অপমান করবে। শ্বশুর বাড়িতে গিয়ে বারবার অপমানিত হওয়া ইচ্ছে নেই আমার। দীপা খোঁচা দিয়ে বলল, অপমানিত হওয়ার মতো কথা না বললেই অপমান করবে না। আমার ভাই তো অযথা তোমার পিছনে লাগে না। তুমি তেড়া বেঁকা কথা বলো, জন্যই তো খেপে যায়। তুমি চুপ থাকবে, ও চুপ থাকবে। কথা দিচ্ছ অপমান করবে না? তোমার ব্যবহারের উপর নির্ভর করছে। তুমি যদি অপমানিত হতে না চাও, তবে অপমান করবে না। এত কথা বলে লাভ নেই। তুমি নিতে এলে তবেই আমি যাব। এটা আমার শেষ কথা। আর ভেবে চিন্তে নিতে এসো। মনে রেখো, আমার একটা শক্তপোক্ত থাকার জায়গা আছে। বিন্দুমাত্র অপমানিত হলে তোমার বাড়ি থেকে কিন্তু আমি বরাবরের জন্য এবারে চলে আসব। কাদের কর্কশ গলায় বলল, হয়েছে হয়েছে, শক্ত কুটি পেয়ে বাপের বাড়িতে বেশ ভালোই গেড়ে বসেছ। সেই যাই হোক, কাল আসছি, বিকেলে তৈরি থেকো। আমি বেশিক্ষণ দেরি করব না, গিয়ে নিয়ে আসবো শুধু। তোমার বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছে নেই। কথাটা বলে কাদের ফোনটা কেটে দিল। দীপার ভালো লাগলো না, খারাপ লাগলো সেটা নিজেও বুঝে উঠতে পারছে না। তবে যাই হোক, কাদের তো নিতে আসতে চেয়েছে, ফোন করে তো যেতে বলেছে ওর সংসারে। এতটুকুই কি যথেষ্ট নয়? এতটুকুও তো আশা করেনি কাদেরের থেকে দীপা। যদি কাদেরের চরিত্রের সমস্যা থাকতো, তবে দীপা আর ওই সংসারে ফিরে যাওয়ার কথা ভাবতেও পারতো না। তবে তেমনটা তো না। কাদেরের সমস্যা অন্য জায়গায়। বউকে সম্মান দিতে জানে না সে, কেউ শেখায়নি ওকে কখনো। এখনও মা বোন এই ব্যাপারে প্ররোচনা দিয়েই যায়। অবশ্য ওনাদেরও দোষ দিয়ে লাভ নেই। প্ররোচনা তো হিমেলকেও দীপা আর ওর মা কম দেয় না। তাই বলে কি হিমেল অমন হয়েছে? দিন শেষে ভালো খারাপ হওয়াটা নিজের মাঝেই। রাগের লাল টকটকে বর্ণ ধারণ করা চোখ দুটো নিয়ে হিমেল তাকিয়ে আছে দীপার দিকে। দীপা আবার ওই সংসারে ফিরে যেতে চাইছে। এই কথাটা হিমেল কোনো মতেই মেনে নিতে পারছে না। কি সমস্যা হচ্ছে এই বাড়িতে? হিমেল তো বলেছে ওর সব দায়িত্ব নেবে। তবে কেন আবার ওই নরকে ফিরে যেতে হবে? কি দরকার? এই কথাটাই হিমেল রাগান্বিত গলায় দীপাকে উদ্দেশ্য করে বলল, কেন তোমায় ওখানে ফিরে যেতে হবে আবার? খুব ভালো লাগে অপমানিত হতে ওই অমানুষটার কাছে? জঙ্গলি কুকুর একটা, দেখলে মনে হয় জুতো দিয়ে পেটাই। দীপা মৃদু বিরক্তিকর গলায় বলল,
সব সময় এত মাথা গরম করিস কেন হিমেল? শান্ত গলায় কি কোনো কথা বলা যায় না? দীপার পাশে বসা মমতা বেগম মুখ ভেঙচিয়ে বললেন, বিয়ের পর থেকে ওর মাথাটা আরো বেশি গরম হচ্ছে। এমনিতেই হিমেলের মেজাজটা বেজায় চটেছিল, তার উপরে আবার মমতা বেগমের এসব আলতু ফালতু কথাবার্তা। মানে কিছুদিন পর যদি দেশে যুদ্ধও লাগে তবুও মমতা বেগম বলবেন হিমেলের বিয়ে করার জন্যই এসব হয়েছে। প্রত্যেকটা কথায় মমতা বেগম নয়নতারার দোষ বের করেই ছাড়বেন, হোক সেটা যৌক্তিক কিংবা অযৌক্তিক, সেসব তার দেখার বিষয় না। হিমেলের বিয়ে করার পর থেকে যা কিছু হচ্ছে সেই সব কিছুই বিয়ের জন্যই হচ্ছে, নয়নতারার জন্যই হচ্ছে। হিমেলের ব্যবহার, কথাবার্তা সব কিছুর মাঝে পরিবর্তনে এসেছে শুধুমাত্র নয়নতারার জন্য। যদিও সে সব কিছু সত্যি না, শুধুমাত্র মমতা বেগমের সন্দেহ, আর নিজের সন্দেহটা তিনি সত্যি প্রমাণ করেই ছাড়বেন। ভীষণ রাগ হলো হিমেলের মমতা বেগমের উপরে, তবে তাও কিছু বলল না ওনাকে। পুনরায় দীপাকে উদ্দেশ্য করে বলল, এই কথাগুলো শোনার পরেও কি আমার ঠান্ডা থাকা সাজে? যেখানে আমি নিজ দায়িত্বে তোমায় নিয়ে এলাম সেখানে তুমি আবার চলে যাবে? তো দুলাভাই নিতে আসবে, আমি তো একা যাচ্ছি না। সে তো ওই জানোয়ারের ঠেলায় পড়েছে জন্য আসছে। যেও না আপা, ওরা আবার খাটাবে তোমায়। দীপা আলতো হেসে বলল, ওটা যে আমার সংসার হিমেল, দীর্ঘ 10 বছরের সংসার, আমার সংসার। তুই তো সবেমাত্র সংসারে জড়িয়েছিস, কয়েকটা দিন যাক, তারপর বুঝতে পারবি সংসারের মায়া কাকে বলে। মানুষটা যেমনই হোক, ওই পরিবারটা যেমনই হোক, কিন্তু আমি তো 10টা বছর কাটিয়েছি। 10টা বছর হলো যে মানুষের সাথে ঘর করেছি, একই বিছানায় থাকছি, সেই মানুষটার প্রতি মায়া জন্মাবে না তুই বল? যে সংসারের জন্য তোরা সবাই এত টাকা খরচ করিস, আমার বাবা মারা গেল সেই সামান্য কারণে সেই সংসারটা ভেঙে ফেলবো? হিমেল বিস্ময় ভরা কণ্ঠে বলল, এটা তোমার কাছে সামান্য ব্যাপার মনে হচ্ছে আপা? হ্যাঁ, সামান্যই মনে হচ্ছে। মেয়েদের সম্মানকে কোনো কালে করেছে? কোন কালে সংসারে মেয়েদের দাম ছিল? মেয়েদের ইচ্ছে অনিচ্ছের মূল্য কয়জন পুরুষ দিয়েছে? হাতে গোনা কয়েকজন পুরুষ মানুষ মেয়েদের মূল্য দেয়। তবে আমার কপালে যে তেমন স্বামী জোটেনি। মানিয়ে গুছিয়ে নিয়েই তো সংসার করতে হয়। তোর মনে হচ্ছে শুধু আমি নিজেই আমার আত্মসম্মান বিসর্জন দিচ্ছি? না নয় তো আর কি? ভুল বললি। একটা কথা ভেবে দেখ, তোর দুলাভাইকে কিন্তু আমি আগে কল করিনি, আমি ওর সাথে কথাও বলতে চাইনি, আমি ওর সংসারে ফিরেও যেতে চাইনি। ও নিজেই সবটা করেছে। তবে কি ওর সম্মানহানি হলো না? হিমেল অসহায় গলায় বলল, আমার মন মানছে না তাও আপা, ওকে আরেকটু শিক্ষা দেওয়া দরকার ছিল। দীপা স্মিত হেসে বলল, লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় হিমেল। মা বাবার হঠকারিতায় নেয়া কিছু সিদ্ধান্তের সম্পূর্ণ প্রভাব পড়ে ছেলে মেয়ের উপর। আমার ছেলে মেয়ে এখনও ছোট, ওদের বাবা মা দুজনেরই প্রয়োজন। সব থেকে বড় কথা, কাদের এখন বুঝে গেছে যে ও যেমন তেমন ব্যবহার আমার সাথে করতে পারবে না। তুই শান্ত হ দয়া করে, আর কাল কাদের এলে ওকে অপমান করিস না। ওকে নিজের মুখটা বন্ধ রাখতে বলো, তাহলে আমিও বন্ধ রাখবো। তবে যাই বলো, তোমার সিদ্ধান্তটা আমি কোনো মতেই সমর্থন করতে পারছি না। দীপা হিমেলকে আর কিছু বলল না, শুধু আলতো হাসলো। হিমেলকে বোঝাবে কি করে? বিবাহিত মেয়ে বাপের বাড়িতে থাকতে গেলে কত অপমান সহ্য করতে হয়, কত কটু কথা শুনতে হয়। এই কথা হিমেলকে বললে হয়তো বলবে অন্যদের কথায় কান না দিতে। মানুষের কাজই আমাদের সমালোচনা করা, তবে সবসময় যে কান না দিয়ে থাকাও যায় না। সারা দিন রাত যখন সেই একই কথাগুলো মাথায় ঘুরতে থাকে তখন সেইগুলোতে কান দিতেই হয়। অনিচ্ছা সত্ত্বেও সেই কথাগুলো ঘুরে ফিরে ভাবনার মাঝে চলে আসে, তখন সেগুলোই কান না দিয়ে থাকবে কি করে? ছেলে মেয়েগুলো যখন বাবার কথা বলে তখন কি দীপার খারাপ লাগে না? এই সংসারটা রুবানা আর নয়নতারার। দীপা চায় মাঝে মাঝে নিজের ইচ্ছে মতো কিছু করতে, তবে যে পেরে ওঠে না। তখন কি খারাপ লাগে না যখন কথায় কথায় রুবানা খোঁচা দিয়ে বলে যে এটা দীপার সংসার না? এখানে যেন দীপা বেশি নাক না গলায়। যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইশারা ইঙ্গিতে কাদেরকে নিয়ে বাজে কথা বলে বুঝিয়ে দেয় যে ওরা বুঝতে পেরেছে দীপার সংসারে কোনো অশান্তি হয়েছে, তখন কি দীপার খারাপ লাগে না? বিয়ের পর স্বামী ছাড়া যে এই সমাজে মেয়েদের কোনো দামই নেই। আর তার থেকেও বড় কথা, কাদেরের সব দিক খারাপ না। কজন পুরুষ এই এত বড় ঝামেলার পরেও আবার স্ত্রীকে ফিরে যেতে বলে? সেখানে তো কাদের আবার নিজেই নিতে এসেছে। আর এটা নতুন নয়,
বরাবরই ওদের মাঝে ঝামেলা হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে কাদেরই আগে কথা বলেছে, ঝামেলাটা মেটানোর চেষ্টা করেনি। হয়তো তেল দেখিয়েছে শুধু, তবে যাই করুক না কেন ঝামেলা শেষে মিটেছে। ছেলে মেয়ের কথা ভেবে হোক কিংবা নিজের সংসারে একটা কাজের লোকের অভাব থেকেই হোক আসছে, তাতে তো নিতে। এমনিতেও বাপের বাড়িতে আর কতদিনই বা থাকবে, ছেলে মেয়ে বড় হবে, ওদের খরচপাতি বাড়বে, হিমেল একা মানুষ আর কত কিছুই বা সামলাবে। দীপারও তো যোগ্যতা নেই যে নিজে কোনো চাকরি বাকরি করে নিজের খরচটা চালাবে। অযথা হিমেলের ঘাড়ে বোঝা হয়ে চাপার প্রয়োজন নেই। দুদিন পর তো হিমেলের ছেলে মেয়ে হবে, কি করে সামলাবে ছেলেটা এত কিছু? শেষে যদি এত চাপ সামলাতে গিয়ে ওর বাবার মতন হিমেলেরও একটা কিছু হয়ে যায়, তার থেকে ভালো দীপা না হয় নিজের অসম্মানই একটু সহ্য করে নেবে, তবুও তার ভাইটা বেঁচে থাকুক। অফিস থেকে সব মিলিয়ে মোট 1 সপ্তাহ ছুটি পেয়েছিল নয়নতারা, যে ছুটির আর মাত্র একদিনই বাকি আছে। এই বাড়িতে আসার পর থেকে মমতা বেগম সব সময় যে মেজাজে নয়নতারার সাথে কথা বলেছে, তাতে চাকরির কথাটা মুখে তুলতে নয়নতারার কেমন যেন ভয় করছে। এদিকে হিমেলকে গিয়েও যে সরাসরি কিছু বলবে তাতেও ভয় করছে। মানুষটা তো কিছু না শুনেই আবার চেঁচামেচিও শুরু করে দিতে পারে। সব বিষয় প্রতিবাদ করা মানুষদের নিয়ে এই এক ঝামেলা, শুনবে না কিছু, বুঝবে না কিছু, অযথা চেঁচামেচি করবে। তবে হিমেলকে না জানিয়েও তো উপায় নেই। সরাসরি গিয়ে মমতা বেগমকে কোনো মতেই নয়নতারা এই কথাটা বলতে পারবেন না। ওনাকে দেখলেই ভয়ে গলা শুকিয়ে যায়, হাত পা কাঁপে। ভরসা একমাত্র হিমেল। আগামীকাল থেকে হিমেলকেও অফিসে জয়েন করতে হবে। ওর একদিন আগেই ছুটি শেষ। ল্যাপটপে আগে ভাগে কিছু কাজ এগিয়ে রেখেছে। এমন সময় চা বানিয়ে এনে নয়নতারা ঘরে ঢুকলো। নয়নতারা চায়ের কাপটা হিমেলের পাশে রেখে বলল, ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নিন। হিমেল আর চোখে তাকিয়ে দেখল একটা কাপই এনেছে। ল্যাপটপের উপর থেকে মনোযোগ তুলে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, তুমি খাবে না? চমকে উঠল নয়নতারা, নিজের কানকেই ভুল ভাবল। হিমেল তো আপনি করে ডাকে, তবে তুমি করে বলবে কে? ডাকটা শুনতেই কেমন অদ্ভুত লাগলো। কিছু বলবেন? নয়নতারার অস্বস্তি জড়ানো গলার প্রশ্নে প্রেক্ষিতে হিমেল বেশ স্বাভাবিক গলায় বলল, বললাম তুমি চা খাবে না, তোমার কাপ কই? কথাটা শুনতে যেমন নয়নতারার অস্বস্তি হলো, ঠিক তেমনি বলতে হিমেলেরও অস্বস্তি হলো। তবে নয়নতারাকে বুঝতে দিলে চলবে না। এতদিন তো আপনি আপনি করে ডেকেছে, তবে হিমেলের মনে হয়েছে এবার সম্পর্কটা তুমিতে আসা দরকার। হিমেল না এগোলে নয়নতারা তো জীবন নিয়েও আগে তুমি বলে ডাকবে না। তাই প্রথম পদক্ষেপটা হিমেলকেই নিতে হলো। তবে এখন ডাকার পর মনে হচ্ছে ডাকটা বেশ অদ্ভুত শোনালো। মনে হচ্ছে এর আগে কখনো তুমি করে কাউকে না ডেকেছে, না তুমি করে কাউকে ডাকতে শুনেছে। এতটাই অদ্ভুত লাগলো ডাকটা। তবে নয়নতারা খুব বেশি ঘোরের মাঝে থাকতেই পছন্দ করলো না। দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, না, আমি খাবো না, আপনি খান। একা একা খেতে ভালো লাগবে না, তোমার জন্য নিয়ে এসো। আর নেই, শেষ হয়ে গিয়েছে সবাইকে দিয়ে। হিমেল ল্যাপটপটা বন্ধ করে পাশে রেখে সোজা নয়নতারার দিকে দৃষ্টি রেখে বলল, একটা কাপ নিয়ে এসো, যাও। কি করবেন? তুমি নিয়ে এসো না। বাধ্য মেয়ের মতো নয়নতারা গেল একটা কাপ আনতে। হিমেলের কেমন যেন খুশি খুশি লাগছে নয়নতারাকে তুমি বলে ডাকতে পেরে। এখন নয়নতারাকে আরও বেশি আপন আপন লাগছে, একদম নিজের বউ লাগছে। হিমেল ঠিক করলো মনে মনে খুব তাড়াতাড়ি ডাকটা তুমি থেকে বদলে বউতে নিয়ে যাবে। নয়নতারাকে শুধুমাত্র বউ বলে ডাকবে। এই তুমি, তারা, নয়ন এইসব বাদ, বউকে বউ বলেই ডাকবে হিমেল। তবেই না মনে হবে হিমেল বিয়ে করেছে, ওর একটা বউ আছে। হিমেলের এইসব ভাবনার মাঝে নয়নতারা একটা কাপ নিয়ে এলো, সেটা হিমেলকে দিল। হিমেল নিজের কাপ থেকে অর্ধেক চা ফাঁকা কাপটায় ঢেলে নয়নতারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, অল্প আছে জন্য যে একাই খেতে হবে তেমনটা তো না, ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়ে। তারা সুখ দুঃখ যেটাই হোক না কেন সব সময় দুজনে ভাগাভাগি করে নেব। কখনো যেন আমাদের কারোরই মনে না হয় যে আমরা একা। যদি নিজেকে একাই ভাবা লাগে তবে বিয়ে করলাম কেন? নয়নতারা আলতো হেসে বলল, আচ্ছা ঠিক আছে। চা খাওয়ার মাঝে হিমেল বেশ কয়েকবার খেয়াল করলো নয়নতারা কিছুক্ষণ পর পর আর চোখে ওর দিকে তাকাচ্ছে। হিমেল বুঝতে পারল নয়নতারা কিছু একটা বলার জন্য উসখুস করছে। চা শেষ করে কাপটা পাশে রেখে নয়নতারার দিকে ঘুরে বসে বলল, বলো, কি বলবে? কেউ কিছু বলেছে নাকি আবার? নয়নতারা যেমন অবাক হলো ঠিক তেমনি বিরক্তও হলো, তবে কণ্ঠে বিরক্তিভাবটা বেশি প্রকাশ করে বলল, সব সময় এত কেউ কিছু বলেছে কিনা এটা কেন জিজ্ঞেস করেন?
আর কি করে বুঝলেন কিছু বলবো? প্রথম প্রশ্নের উত্তর হলো এটা জিজ্ঞেস করি তার কারণ এই বাড়িতে অনেকেই অনেক কিছু বলার আছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, যদি বউয়ের মনের কথা না বুঝলাম তবে বিয়ে করলাম কেন? তবে কেমন স্বামী বা হলাম? এখন ঝটপট বলো তো কি বলবে? কিছু লাগবে কি? নয়নতারা ইতস্তত গলায় বলল, আসলে কাল আমার ছুটি শেষ, তো পরশু থেকে অফিস জয়েন করতে হতো। তো তো মানে মাকে কথাটা ভয়ে বলতে পারছি না, কি করব বুঝতে পারছি না, তাই আপনাকে বললাম। হিমেল বিস্ময় ভরা কণ্ঠে বলল, এখানে মাকে ভয় পাওয়ার কি আছে? তুমি না বড্ড বেশি ভীতু দ্বারা। কেউ তোমায় চাকরি করতে বাধা দেবে না। আচ্ছা চিন্তা করো না, আমি মাকে বলবো। বরাবরের ন্যায় খুশিতে নয়নতারার চোখ দুটো চিকচিক করে উঠল। কৃতজ্ঞতার কণ্ঠে বলল, ধন্যবাদ আপনাকে আমার জীবনের কঠিন কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য। হিমেল আলতো হেসে বলল, আমি আছি তোমার পাশে। রোজ অফিস থেকে ফেরার পথে তোমাকে নিয়েই ফিরবো। আমি দেখেছি তোমার অফিসের সামনে রাস্তাটা রাতের বেলা বেশ ফাঁকাই থাকে। সেদিনে আমার খুব ইচ্ছে হচ্ছিল রাতে তোমায় নিয়ে ফেরার। অতটুকু রাস্তা দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আসবো এখন থেকে, কেমন? নয়নতারাও পাল্টা হেসে বলল, ঠিক আছে, গল্প করতে করতে হাঁটবো। আর কয়েকটা দিন থেকে যেতে না পা, এত তাড়াতাড়ি চলে কেন যাচ্ছেন? দুলাভাইয়ের সাথেও তো পরিচয় হলো না। সোফায় বসে রুমানা পায়ের উপরে পা তুলে ফোন চালাচ্ছে। এর মাঝে নয়নতারার কথাটা কানে গেল। বিরক্ত হলো বেশ, বিড়বিড় করে বলল, ন্যাকামো। রুমানা যেমন বিরক্ত হয়েছে ঠিক তেমনি দীপা একটু অবাকই হলো নয়নতারার কথা শুনে। রুমানা কখনো ওকে বলেনি চলে যাওয়ার সময় থেকে যাওয়ার কথা। নয়নতারা মন থেকে বলেছে নাকি শুধুমাত্র ভালো সাজার জন্য বলেছে সেটা দীপা জানে না, তবে বলেছে যে এতটুকুই যথেষ্ট। নিজেও স্বাভাবিক গলাতেই বলল, থাকলাম তো অনেক দিন, এবার ফিরে যাই নিজের সংসারে। বাপের বাড়িতে আর কয়দিনই বা থাকা যায়? নয়নতারা আলতো হেসে বলল, যে কয়দিন ইচ্ছে হয় সে কয়দিনই থাকবেন। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে বাচ্চারা চলে গেলে, ওদের সাথে সময় কাটাতে তো ভালো লাগতো। দীপার ভালো লাগলো নয়নতারার আন্তরিকতায়। নিজেও এবারে পাল্টা হেসে বলল, আবার আসবো সময় করে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আসবেন আবার। দীপার পাশে দাঁড়ানোর মমতা বেগম একটু গম্ভীর গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বললেন, সে তো আসবেই আমার মেয়ে, তুমি কবে আসতে বলবে সে অপেক্ষায় বসে থাকবে নাকি ও? নয়নতারা একটু অপমানিত হলো, তবে তারপরেও জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আমি তেমন ভাবে বলিনি মা। বলার চেষ্টাও করো না, এটা আমার মেয়ের বাড়ি, ওর যখন ইচ্ছে তখন আসবে। আমিও তো সেটাই বললাম মা। থাক, আর কিছু বলতে হবে না। নিজের মায়ের এমন ব্যবহারে দীপা নিজেও বিরক্ত হলো। আসলেও চিরকাল দুর্বলের উপরেই সব অত্যাচার নির্যাতন চলে। মমতা বেগম কখনো রোমানাকে এইভাবে বলতে পারবেন না, আর যদিও বা দুই একবার বলে ফেলেন তবে রোমানা ঠিক জবাব দিয়ে দেবে। পরে হয়তো হাসানের কাছে গিয়ে নালিশও করবে। তবে মমতা বেগম খুব ভালো করে জানেন নয়নতারা এইসবের কিছুই করবে না। হিমেলকে গিয়ে নালিশ করা তো দূর, নিজেও কোনো উচ্চবাক্য ব্যয় করবে না মমতা বেগমের সাথে। সেই জন্য নয়নতারাকেই সব কিছু সহ্য করতে হবে। নিজের মাকে অনেক কিছু বলতে ইচ্ছা করলো দীপার, তবে এখানে নয়নতারার সামনে বলা যাবে না, আলাদাভাবে বলতে হবে। ব্যাগপত্র গুছিয়ে কাদেরের আসার জন্য অপেক্ষা করছে দীপা। কাদের আসার আগে হিমেল এলো, দেখলো দীপা আর বাচ্চারা তৈরি হয়ে বসে আছে। কিছু বলল না হিমেল, কোনো কথা বলার ইচ্ছেই হলো না দীপার সাথে। সরাসরি নিজের ঘরে চলে গেল, ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। সোফার উপরে বসে একবার আর চোখের রুমানাকে দেখে নিল। সারাদিন যেই কাজ সেটাই করছে, ফোন চালাচ্ছে। হিমেল এসে বসতেই কলিং বেল বেজে উঠল। দীপা বুঝতে পারল যে কাদের এসেছে। দরজা খুলতে যাওয়ার আগে অনুরোধের স্বরে হিমেলকে কোনো উদ্দেশ্য করে বলল, হিমেল, তুই কিন্তু চুপ থাকবি, কোনো আজে বাজে কথা বলবি না। হিমেল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সেটা নির্ভর করছে তোমার স্বামী কি কি বলবে তার উপরে। যাও দরজা খুলে দাও, দেরি হলেও আবার সমস্যা হবে। দীপা তাড়াহুড়ো করে দরজা খুলে দিতে গেল, ওর সাথে মমতা বেগমও এগিয়ে গেল। মমতা বেগম কাদেরকে ভিতরে আসতে অনুরোধ করলেন, তবে কাদের ভিতরে আসতে আপত্তি জানালো। দীপাও অনেকবার বলল, তবে কাদের তাও আসতে চাইল না। নয়নতারা হিমেলকে বলল, চুপচাপ বসে আছেন কেন? আপনার বাবার অবর্তমানে তো এইসব দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। জামাই মানুষ একটু জোর না করলে চলে নাকি? যান ভেতরে আসতে বলুন। হিমেল কণ্ঠে এক রাশ অনীহা সমেত বলল। ওই লোকটা এই বাড়িতে না ঢুকলেই আমি খুশি হব তারা। নয়নতারা মৃদু বিরক্তি সমেত বলল,
সবসময় এত তেড়ামো করলে চলে না। যান না, একবার বলুন ভেতরে আসতে। যা ঝামেলা হয়েছিল উনি তো মিটিয়ে নিতে চাইছেন। হিমেল তবুও যেতে আপত্তি করল। নয়নতারা বলা যায় এক প্রকার ঠেলেই পাঠালো হিমেলকে। হিমেলকে দেখতেই কাদেরের একটু অস্বস্তি হলো, ঠিক একইভাবে কাদেরকে দেখে হিমেলেরও একটু অস্বস্তি হলো। তবে হিমেল খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নিয়ে স্বাভাবিক গলায় কাদেরকে উদ্দেশ্য করে বলল, ভেতরে আসুন। হিমেল সহ বাকি কেউই আশা করেনি যে হিমেল একবার বলাতেই কাদের ভেতরে আসতে রাজি হয়ে যাবে। হিমেলের কেন যেন খুব হাসি পেল। কেন হাসি পেল জানে না, তবে এখন তো হাসলেও আবার সমস্যা হয়ে যাবে কাদেরের, সম্মানের আঘাত লেগে যাবে। তাই খুব কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করলো। রুমানা যখন বুঝল কাদের ভেতরে আসছে, তখন সোফা থেকে উঠে নিজের ঘরে চলে গেল। রোজ রোজ এই নাটক আর ভালো লাগে না রুমানের দেখতে। বাড়ির নতুন বউ তো আছে, থাকুকও, নাটক দেখুক, সেই সাথে নিজেও নাটক করুক, কিচ্ছু যায় আসে না রোমানার। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, যেন বসার ঘরের কোনো কথা ওর কান অবধি না পৌঁছায়। কাদের ভিতরে আসতেই হিমেল নয়নতারার সাথে ওকে পরিচয় করিয়ে দিল, বাধ্য হয়েই পরিচয় করিয়ে দিল। টুকটাক কিছু কথাবার্তা বলে নয়নতারা গেল কাদেরের জন্য নাস্তার ব্যবস্থা করতে। নয়নতারা পিছন পিছন মমতা বেগমও গেলেন দেখার জন্য যে কী ব্যবস্থা করেছে। রান্নাঘরে উকি দিয়ে বোঝার চেষ্টা করলেন নয়নতারা কী করছে। কি করছো? দুলাভাইয়ের জন্য নাস্তা তৈরি করছি মা। ও, ফ্রিজে একটু মিষ্টি আছে, ওটা দিও। না মা, ফ্রিজে তো মিষ্টি নেই। মমতা বেগম হা হুতাশ করে বলে উঠলেন। কোথায় গেল? খেয়ে নিয়েছো তুমি? নয়নতারা লজ্জা পেল, ধীর গলায় বলল, আমি খাইনি মা, বাচ্চারা খেয়েছে। শান্ত হলেন মমতা বেগম। ও ঠিক আছে। আপনি বরং আপনার ছেলেকে বলেন একটু মিষ্টি আনতে, আমি ততক্ষণ অন্য কিছু ব্যবস্থা করি। মমতা বেগম কিছু বললেন না, আর চুপচাপ সেখান থেকে চলে এলেন। হিমেলকে ডেকে বললেন মিষ্টি আনার কথা। হিমেলের যাওয়ার ইচ্ছে হলো না, সবে মাত্র অফিস থেকে ফিরেছে, তার মধ্যে এখনই আবার যেতে বলেছে, তাও আবার কাদেরের জন্য মিষ্টি আনতে। তবে মার বউয়ের জোড়াজড়িতে যেতেই হলো হিমেলকে। এই এক জ্বালায় পড়েছে হিমেল। আগে ছিল এক মা, এখন আবার সেই সাথে জুটিয়েছে বউ। দুজনেই সমান তালে জোর জবরদস্তি চালায় হিমেলের উপরে, আর হিমেলেও কারোর কথাই ফেলতে পারে না। ফলস্বরূপ যেতেই হলো। কাদেরের বেশ ভালো লাগলো নয়নতারার ব্যবহার। এর আগে এই বাড়িতে এলে রুমানা তো কখনো এইভাবে সম্মান করেনি, আপ্যায়ন তো দূরের কথা। নিজ থেকে কখনোই কাদেরকে নাস্তার জন্য ব্যবস্থা করেনি। ওই মমতা বেগম করেছেন, আর দীপা একটু সাহায্য করেছে। আজ প্রথম কাদেরের মনে হলো শ্বশুরবাড়িতে যেন ঠিকঠাক সম্মান পাচ্ছে। বেশ ভালো লাগলো। নয়নতারা আন্তরিকতায় যেমন দীপা খুশি হলো, ঠিক তেমনই খুশি হলেন মমতা বেগমও। দীপা যদিও কৃতজ্ঞতা প্রকাশ করলো নয়নতারার কাছে, তবে মমতা বেগম করলেন না। তার মতে বাড়ির বউ যখন হয়েছে, বাড়ির জামাইকে তো সম্মান করতেই হবে, আপ্যায়ন তো করতেই হবে। এখানে কৃতজ্ঞতা জানানোর কি আছে? যার যা দায়িত্ব সেটা তো সে পালন করবেই। এখানে তো ধন্যবাদ বলার প্রয়োজনই নেই কোনো। বিয়ে করিয়ে এনেছে নয়নতারাকে বাড়িতে এইসব কাজ করানোর জন্যই তো। তবে আবার এত কৃতজ্ঞতা কিসের? ঠেকা পড়েছে মমতা বেগমের কৃতজ্ঞতা জানানোর। দীপাদের আজ আর যাওয়াই হলো না। কাদেরকে জোর করার জন্য তো আগে থেকেই মমতা বেগম ছিলেনই। আজ আবার নতুন করে যুক্ত হলো নয়নতারা। নয়নতারা শুধু একা জোর করে থেমে থাকেনি, বরং হিমেলকে দিয়েও জোর করিয়েছে। তবে হিমেল কাদেরকে জোর করেছে এর একটা কারণ আছে। অন্যান্য বাড়ির তুলনায় এবারে কাদেরের ব্যবহারটা বেশ শান্তশিষ্ট। অন্তত কথায় কথায় খোঁচাচ্ছে না, কিংবা দীপাকে হুমকি ধমকও দিচ্ছে না। মমতা বেগমের সাথেও বেশ ভদ্রভাবে কথা বলছে। সব থেকে ভদ্রভাবে কথা বলছেন নয়নতারার সাথে, যেটা হিমেলের ভালো লেগেছে। আর ঠিক সেই কারণেই থাকার জন্য দুই একবার জোর করেছে। যেহেতু দীপা সংসারটা করতে চায়, তাই হিমেলের জন্য যেন আর কোনো অশান্তি না হয়। সংসার যখন করবে ভালোভাবেই করুক। নয়নতারার আজ অফিসে যাওয়ার কথা হিমেলই বলে রেখেছিল গতকাল মমতা বেগমকে। মমতা বেগমও আপত্তি করেনি, তবে ঠিকভাবে মতও দেননি। যদিও বা সরাসরি আপত্তি করতেন, তবে জানেন ছেলে শুনবে না। আর এখন অযথা ছেলের সাথে এমন মনোমালিন্য করার কোনো মানেই হয় না। যদি ছেলে বিগড়ে যায়। রাজি হওয়ার আরেকটা কারণ আছে। হিমেল কথাবার্তা বলে চলে আসার পর মমতা বেগম সারা রাত অনেক ভেবেছেন। ভাবনা চিন্তার পর নিজে বুঝতে পেরেছেন যে যদিও নয়নতারাও চাকরি করে, তবে সংসারের বেশি টাকা আসবে।
হিমেলের সুবিধা হবে। যদি নয়নতারা চাকরি বাকরির জন্য বাড়ির কাজে কোনো রকম অসুবিধা করে তখন না হয় এসব ভেবে দেখা যাবে। আপাতত নয়নতারার চাকরি করাটাই বেশি সুবিধাজনক মনে করলেন, সেই জন্যই রাজি হয়েছেন। এই কদিন শ্বশুরবাড়িতে থেকে নয়নতারা একটা কথা খুব ভালোভাবে বুঝে গেছে, রুমানাকে দিয়ে কোনো কাজ হবে না। রুমানা খুব বেশি হলে শুধুমাত্র নিজের প্রয়োজনে নিজের জন্য কফি বানাতেই পারে, এর থেকে বেশি আর রান্নাঘরে কোনো কাজ পারে না। পুরো বাড়ি গোছাবে না, শুধু গোছাবে নিজের ঘরটুকু, যেহেতু অফিসে যাবে তাই সকাল ঘুম থেকে উঠল নয়নতারার ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হবে। এখনই সকালে তো 3 বেলার রান্নাটা করা সম্ভব নয়, তবে খুব তাড়াহুড়ো হাতে সকালের নাস্তা আর দুপুরের খাবারের ব্যবস্থাটা করলো। তবে রাতের রান্নাটা করার সময় হয়ে উঠল না, সেই নিয়ে চিন্তা হচ্ছে এখন নয়নতারার। কে জানে মমতা বেগম আবার কী ভাববে, যদি রাগ করে। নয়নতারা ঠিক করলো পরের দিন থেকে আর একটু সকালে উঠবে, তবুও কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেবে না। ঘুম থেকে উঠে মমতা বেগম এসে দেখলেন টেবিলে সমস্ত খাবার দাবার সাজিয়ে রাখা। নয়নতারা তখন পরোটা ভাজছে। ঢাকনা উঠিয়ে একে একে মমতা বেগম রান্নাগুলো দেখলেন। খুব বেশি কিছু রাঁধেনি, তবে দেখেই বুঝলেন যে দুপুরের তরকারি সহ রান্না করে রেখেছে নয়নতারা। এগিয়ে গিয়ে নয়নতারাকে উদ্দেশ্য করে বললেন, কত সকালে উঠেছো তুমি যে সব রান্না বাড়া শেষ? এই তো 2 ঘন্টা আগে উঠেছি মা। আমি দুপুরের তরকারিটা রান্না করে রেখে গিয়েছিলাম, শুধু একটু ভাতটা রান্না করতে হবে, আর রাতের রান্নাটা করা হয়নি। আজ সময় হলো না, উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি রাতে এসে রান্না করব, কেমন? নয়নতারার দায়িত্ববোধ দেখে খুশি হলেন মমতা বেগম, তবে প্রশংসা করলেন না নয়নতারার। প্রশংসা করলে যদি আবার মাথা দিয়ে শিং গজিয়ে যায় তবেই তো সমস্যা। স্বাভাবিক গলায় বললেন, থাক, রাতের রান্নাটা আমি করে নেব। তবে তোমাকে একা একা এত কাজ করতে হবে না, বাড়িতে আরেকটা বউ আছে, ও তো চাকরি বাকরি করে না, ঘরে বসেই থাকে। একটু রান্না বান্না তাও হাত করতে পারবে না তো কি হবে? এমন বউ দিয়ে দাঁড়াও, আমি ডেকে আনছি। মমতা বেগম যেতে ধরলেন, তবে তার আগেই সেখানে রুমানা এলো। কারোর সাথে কোনো কথা নেই, সোজা রান্নাঘরে গিয়ে কফি বানানোর জন্য পানি বসিয়ে দিল। মমতা বেগম গম্ভীর গলায় বললেন, শুধু নিজের কথা ভাবলে চলবে? সংসারে যে বাকি আরো মানুষ আছে তাদের কথা কে ভাববে? রুমানা মেয়েকে হেসে বলল, কি করে সবার কথা ভাববো বলুন মা? আমি কফি খেয়ে অভ্যস্ত, আপনারা তো আবার কম দামি চা খেয়ে অভ্যস্ত। এখন আমি তো আর আপনাদের জন্য নিজের অভ্যাসটা বদলাতে পারবো না, তাই আপনারা আপনাদের ব্যবস্থা করে নিন, আমি আমার ব্যবস্থা করি। মমতা বেগম মৃদু রাগী গলায় বললেন, কফি খেলে কেউ বড়লোক হয়ে যায় না। বড়লোক বাড়ি থেকে নয়নতারাও এসেছে, আমি খেয়াল করে দেখেছি। ও আসার পর থেকে তোমার বড়লোকি স্বভাব যেন আরো বেড়েছে। আগে তো টুকটাক রান্নার সাহায্য করতে আমায়, এখন তো রান্নাঘরে পাই রাখছো না। আপনার ছোট বউ একাই 100, সেজন্য আর আমার দরকার পড়ছে না। কি নয়নতারা, তোমার আমার সাহায্যের দরকার আছে? আমি জানি দরকার নেই, তুমি একাই সবটা করতে পারবে। নয়নতারার আসলে কি বলা উচিত ঠিক বুঝে পারল না। রুমানা তো ওকে উত্তর দেওয়ার সুযোগটুকুও দিল না, নিজেই প্রশ্ন করল, নিজেই উত্তর দিল। ফলস্বরূপ নয়নতারা শুধু হাসল। তবে রুমানার উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না মমতা বেগম। ঝাঁঝালো গলায় বললেন, ওর দরকার আছে কি না সেসব আমি বুঝি না। সংসার যখন 2 বউয়ের, তখন 2 বউ মিলেই কাজ করবে। ওর তো চাকরি আছে, তোমার তো সেসব নেই, বাড়িতে বসে থাকবে। মেয়েটা সেই কোন সকালে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে, একটু সাহায্য করলে কি হয়? রুমানা সরাসরি আপত্তি জানিয়ে বলল, পারবো না মা, যদি আপনার ছোট ছেলের বউয়ের আমাদের জন্য রান্না করতে অসুবিধা হয় তবে বলে দিতে বলুন, আমি আমার আর হাসানের ব্যবস্থা করে নেব। তবে গোষ্ঠীর সবার রান্না করতে পারবো না, আর যদি আলাদা রান্নাই করতে হয় তবে সংসারটাও আলাদা করাই ভালো। আমি তাই বলেই মনে করছি, এটাই ভালো হবে না? ও, এবারে বুঝলাম তোমার আসল মতলব। এবার বাড়ি আলাদা করতে চাইছো, তাই তো? তবে এতটা সহজ ভেবো না। আমি বেঁচে থাকতে আমার ছেলেদেরকে আলাদা হতে দেব না। আমি মরার পর যা ইচ্ছে করো। রুমানার খুব করে বলতে ইচ্ছে করলো, তবে দোয়া করি তাড়াতাড়ি আপনি মরুন। তবে বলতে পারল না কথাটা মুখে, বাড়াবাড়ি হয়ে যাবে যে। এই কথাটা যদি হাসানার কানে যায় তবে ও রেগে যাবে, তাই চুপ থাকলো। নিজের জন্য কফি বানিয়ে নিয়ে ঘরে চলে গেল। রুমানা সেখান থেকে চলে যেতেই মমতা বেগম নয়নতারাকে শাসিয়ে বললেন,
একটা কথা কান খুলে শুনে রাখো, রুমানা কোনো কাজ করতে বললে কোনো মতেই করবে না। আর ভুলেও ওর সাথে মিলে দল তৈরি করার চেষ্টা করো না। আমার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করতে দেখেছি, মনে রেখো আমার ছেলেকে কিন্তু বলে দেব। নয়নতারা অসহায় গলায় বলল, কি বলছেন এসব মা? আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাব কেন? না করলেই ভালো। শোনো, যদি রুমানা আমার নামে কিছু বলতে আসে তবে সেসব আমায় বলে দেবে। আর বললাম তো, ভুলেও ওর কোনো কাজ করবে না। ওর বড়লোকি চালচলন আমি বের করছি। সংসারটা আমার ধ্বংস করতে এসেছে ওই মেয়ে। কথাটা বলে গট গট পায়ে হেঁটে মমতা বেগম সোজা চলে গেলেন হিমেলের কাছে নালিশ করতে। নয়নতারার কেমন যেন অদ্ভুত লাগলো এই বাড়ির পরিবেশটা। নয়নতারা তো শুধু ভেবেছিল ওর বাড়ির পরিবেশই অদ্ভুত, তবে এখানকার পরিবেশটাও খুব একটা ভালো না। ভাইয়ে ভাইয়ে সম্পর্ক এখানেও বোধহয় তেমন ভালো নয়। অফিসে এসে হিমেল জানতে পারল মনির নাকি আজ 3 দিন হলো অফিসে আসে না। এই 3 দিনে হিমেলের সাথেও কথা হয়নি। সেই যে বিয়ের দিন মনির এসেছিল ওর পরিবারকে নিয়ে, তারপরে আর হিমেল কল করার সুযোগ পায়নি। মনিরও কল করেনি। হিমেলের কেন যেন সন্দেহ হলো। মনে হলো মনির আবার নিশ্চয়ই কোনো বিপদের মাঝে পড়েছে। বিয়ের দিনও কেমন মুখটা চুপসে ছিল, হয়তো কিছু বলতে চাইছিল হিমেলকে, তবে হিমেলের বিয়ের দিন জন্য আর কিছু বলেনি। তারপরে হয়তো ভেবেছে নতুন নতুন বিয়ে করেছে, এখন ঝামেলার কথা না বলাই ভালো, সেই জন্য আর কিছু বলেনি। লাঞ্চ ব্রেকে কল করলো মনিরের নাম্বারে। প্রথমবার রিং হয়ে গেল, তবে মনির ফোনটা রিসিভ করলো না। হিমেল আরেকবার কল করলো, এবারে রিসিভ করলো মনির। ফোনের অপর পাশ থেকে ভেসে এলো মনিরের নির্জীব কণ্ঠস্বর। হ্যাঁ বল। মনিরের কণ্ঠটা হিমেলের ঠিক পছন্দ হলো না। এইভাবে নেতিয়ে যাওয়া কণ্ঠে কথা বলে না মনির। হয় বলদের মতো কাঁদবে, নয়তো পাগলের মতোই হাসবে। তাই মনিরের এই নির্জীব কণ্ঠস্বরটা হিমেলের ঠিক হজম হলো না। কি হয়েছে রে তোর? এমন মরা মানুষের মতন করে কথা বলছিস কেন? মনির পুনরায় নির্জীব গলায় ছোট্ট করে উত্তরে বলল, বিয়ের পর কি কেউ আর বেঁচে থাকে? হিমেল এবারে যেন নিশ্চিত হয়ে গেল যে কিছু তো একটা অবশ্যই হয়েছে। কি হয়েছে বল তো? সেদিনে তো সব ঝামেলা মিটিয়ে দিয়ে চলে এলাম। বৌমা নিয়ে তো সুখে সংসার করার কথা, আবার কি করেছিস তুই? হিমেল সত্যিই আশা করেনি যে ওর ছোট্ট একটা কথায় মনির এইভাবে রেগে বুম হয়ে যাবে। তেতে উঠে ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ, সবসময় আমি করি সব, দোষ তো আমরাই। আর মেয়ে মানুষ তো খুব ভালো, ওরা তো একদম ধোয়া তুলসী পাতা, ওদের কোনো দোষই নাই। আমি মা বউকে সামলাতে পারছি না, অথচ আমার মার বউ নিজেরা মিলে ঝামেলা পাকায়, তাতে কোনো দোষ নেই, সব দোষ তাও আমার। মনিরের ঝাঁঝালো কথা শুনে হিমেল কিছুক্ষণ তপ্তা খেয়ে বসে থাকলো। তারপরে খুব শীঘ্রই আবার নিজেকে স্বাভাবিক করে বলল, কি হয়েছে? এবারে আর মনির নিজের রাগ তেজ কোনোটাই কণ্ঠে বজায় রাখতে পারল না। কাঁদো কাঁদো গলায় বলে উঠল, ভাই, খুব তাড়াতাড়ি আমি সন্ন্যাসী হয়ে যাব। সংসার জীবনের ঝামেলা আর সহ্য হচ্ছে না আমার। এ কেমন জীবনে ফেসে গেছি আমি। বিয়ে তো সবাই করে, সেটা দেখে আমি করলাম, তাই বলে বাদবাকিদের জীবনে এত অশান্তি নেই। তুই এমন আমার দোষ দিবি না। আমার থেকেও আরও বেশি মেরুদণ্ড ভাঙার ছেলে আছে, ওদের জীবনে এত অশান্তি নেই যতটা আমার জীবনে হচ্ছে। যেহেতু বউ আর মায়ের সমস্যা, তার মানে হিমেল নিশ্চিত যে কোনো গুরুতর সমস্যা না, ওই প্রতিটা সংসারে যে ঝামেলা হয় আর কি। তাই এবার একটু নিশ্চিত হলো। চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, কি হয়েছে সেটা বল আমাকে, ঘটনা বলে তারপর সন্ন্যাসী হোস। বউ আলাদা হতে বলছে, ও নাকি আবার মা বাবার সাথে সংসার করবে না। এদিকে এ কথা শুনে আমার মা কান্নাকাটি শুরু করেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওদিকে আমার বোন নিজের শ্বশুরবাড়িতে প্রেশার বেড়ে পড়ে আছে। এ কথা শুনে আমি যদি বউকে বলছি যে আলাদা হতে পারবো না, তবে বউয়ের হাতে গালি খাচ্ছি। যদি মাকে গিয়ে বলছি আলাদা হবো, তবে মা বোন গালি দিচ্ছে। মানে কোন দিক দিয়ে শান্তি পাচ্ছি না। হিমেল ভ্রু কুচকে বলল, তোর বউয়ের আবার এই ভূত মাথায় কি ঢোকালো? আর তাছাড়া নতুন করে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি? আমি যে তোর মাকে ভালো করে বুঝিয়ে রেখে আসলাম, তারপরে উনি আবার কিছু করেছেন নাকি তুই কিছু করেছিস? ভাই, বউয়ের কসম করে বলছি। মনিরকে আর সামনে এগোতে দিল না, দিয়ে হিমেল ওকে থামিয়ে দিয়ে বলল, মনিরকে আর সামনে এগোতে না দিয়ে হিমেল ওকে থামিয়ে দিয়ে বলল, বউয়ের কসম করিস না,
তোর বউকে তুই খুব একটা ভালোবাসিস না, সেটা আমি জানি। মনির একটু দীর্ঘশ্বাস ফেলে বলল। ঠিক আছে, তোর কসম করে বলি। হিমেল আঁতকে উঠে বলল। মোটেও না, তুই একটা মিথ্যুক। সবেমাত্র বিয়ে করেছি, যদি আমার কিছু হয়ে যায় তোর এই মিথ্যা কসমের জন্য মেরে ফেলবো তোকে। আমি আমার বউকে খুব ভালোবাসি। মনিরের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আহা, কি সুন্দর জীবন হিমেলের। মনিরের পরে বিয়ে করতে কত সুন্দর সংসার করছে হিমেল, মনিরের পরে বিয়ে করেও কত সুন্দর সংসার করছে হিমেল। অথচ মনির কি করলো? একটা দিনও বোধহয় বিয়ের পর থেকে শান্তিতে সংসার করতে পারেনি। ঠিক আছে, নিজের কসম করে বলছি, তুই বুঝিয়ে রেখে যাওয়ার পর থেকে মার কোনো ঝামেলা করেনি, আমি কিছু করিনি। তুই আমায় যা যা বুঝিয়েছিলিস আমি সেসব মেনে চলেছি। তবে আমায় ভালো হওয়ার সুযোগ নিচ্ছে আমার বউ। ও যখন দেখেছে আমি ওর কথা শুনে চলছি, তখন আমাকে আমার মায়ের বিরুদ্ধে আনার চেষ্টা করেছে। আমার মা আগে কি করছে না করছে সেসব কথা বলে এখন তুলে আলাদা হতে চাইছে। তুই বল, এটা হয়? অবশ্যই হয় না। যদি তোরা ভালো হয়ে গিয়ে থাকিস তবে এবার অন্যায়টা ভাবি করেছে, বোঝা ভাবিকে। লাভ না রে ভাই, ছোট মানুষদের মতন জেদ ধরে বসে থাকে। তুই জানিস তুই জানিস 3 দিন হলো আমার সাথে কথা বলে না। গতকাল রাতে একটু ছুটে গিয়েছিলাম, আমার এমনভাবে দূরে সরে দিল, আমি ওর পর। মনিরের শেষ বাক্যটা শুনে হিমেলের পেট ফেটে হাসি এলো। নিজের হাসি কোনো মতেই আটকাতে পারল না। মনিরের প্রতি সামান্য সহানুভূতি দেখানোর জন্য আটকাতে পারল না, হো হো করে হাসি দিল। হাসির শব্দ এতটাই জোরে হলো যে আশেপাশের কালিকরা বিস্ময় ভরা দৃষ্টিতে ওর দিকে তাকালো। সবার এমন অদ্ভুত দৃষ্টি দেখে হিমেল থেমে গেল। হিমেলের পাশের চেয়ারে বসে একজন ভদ্রলোক হালকা করে হিমেলের কাঁধে ধাক্কা দিয়ে বলল। কি ভাই, নতুন নতুন বিয়ে হয়েছে, তা ভাবি কি বলছে ফোনে, যেভাবে হাসছ? হিমেল হাসি থামানোর চেষ্টা করে বলল, বউ না বন্ধু। ভদ্রলোক আবারও হিমেলের কাঁধে হালকা করে একটু ধাক্কা দিয়ে বলল, বুঝি সব বুঝি, নতুন নতুন এমন হয়। বেশি বুঝে গেছেন। বউয়ের সাথে কথা বললে এইভাবে হো হো করে হাসতাম না, মুচকি মুচকি হেসে লজ্জা পেতাম। থেমে গেল লোকটা, আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিল। হিমেল এবার ফোনের অপর পাশে থাকা মনিরকে উদ্দেশ্য করে বলল, বউয়ের কাছে লাথিরাতে গিয়েছিলে নাকি? মজা করছিস হিমেল? আমি একটা সমস্যায় পড়েছি, পারলে বন্ধুকে সাহায্য কর, নাহলে ফোন রাখ। দরকার নাই এমন বন্ধুর যে বিপদের দিনে সাহায্য করতে পারে না আমায়। হিমেলের এবারেও হাসি পেল মনিরের অভিমান মাখানো কণ্ঠ শুনে। তবে এবারে হাসি নিয়ন্ত্রণ করে মনিরকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, দেখা করতে আসবো অফিস শেষে তোর সাথে। বাড়িতে আসলে কি সমস্যা হবে? না না, সমস্যা কেন হবে? তুই একটু এসে আমার বউকে মাকে বোঝা রে ভাই। এত ঠেকা নেই আমার। তোর মাকে বুঝিয়েছিলাম, তার কারণ আন্টি আমার পরিচিত। তোর বউকে এত বোঝাতে পারবো না, তুই বোঝাস। মনির এতেই রাজি হলো। একবার হিমেল আসুক তো, তারপরে না হয় জোর জবরদস্তি চালানো যাবে ওর উপরে। অফিস থেকে বের হয়ে নয়নতারা হিমেলকে দেখতে পেল। মুহূর্তের মাঝে সারা দিনের ক্লান্তিগুলো দূর হয়ে গেল। মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। রাত বেশ অনেক হয়েছে, 9টা বাজে। মাঝে মাঝে এর থেকেও বেশি রাত হয় নয়নতারার বাড়ি ফিরতে ফিরতে। আগে যখন একা একা এই সময়টা বাড়ি ফিরত, একটু একটু ভয় করত। এই কারণে আকবর সাহেব অনেকবার আসতে চেয়েছেন নয়নতারাকে রাত হলে নিতে, তবে নয়নতারা বাধা দিয়েছে। এত রাতে আবার বাবাকে কষ্ট করাতে ইচ্ছে করেনি। আজ হিমেলকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব ভালো লাগলো। হিমেল চাইলেই 8টার মধ্যে বাড়ি ফিরতে পারত, তবে নয়নতারার জন্য এতক্ষণ অপেক্ষা করছে এই বিষয়টা নয়নতারার ভীষণ ভালো লাগলো। কেউ নিজের সুবিধা অসুবিধার কথা ভুলে গিয়ে শুধুমাত্র নয়নতারার সাথে বাড়ি ফিরবে বলে অপেক্ষা করছে এতটা সময় ধরে। অনেকক্ষণ থেকে কি দাঁড়িয়ে আছেন আপনি? হিমেল আগেই নয়নতারার প্রশ্নের কোনো উত্তর দিল না। পকেট থেকে রুমালটা বের করে নয়নতারার ঘামে ভেজা মুখটা সযত্নে মুছিয়ে দিয়ে বলল, বউয়ের জন্য এতটুকু দাঁড়িয়ে থাকাই যায়। নয়নতারা পাল্টা হাসল। নয়নতারার হাসির জবাবে হিমেল আবার নিজেও পাল্টা হেসে বলল, চলো এখন বাড়ি ফিরি, এতটুকু রাস্তা কিন্তু হেঁটে যাব। নয়নতারা মাথা নাড়িয়ে সায় জানালো। হাঁটার পথে হিমেল নয়নতারার হাতটাও ধরল। প্রথমে একটু চমকে ছিল নয়নতারা, তবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে। আজকাল আর হিমেলের ছোঁয়ায় অস্বস্তি হয় না, বরং এক অদ্ভুত শান্তি অনুভব হয়।
হিমেল যতটা সময় নয়নতারার আশেপাশে থাকে মনে হয় যেন নয়নতারার শান্তি ওকে ঘিরে আছে। কয়েকদিন আগে অবধি যে মানুষটার নামটাও জানতো না, এখন সেই মানুষটা নয়নতারার শান্তি, স্বস্তি, ভালোবাসা সবটা। নয়নতারার এইসব ভাবনার মাঝে হিমেল বলে উঠল, ক্ষুদা লেগেছে তারা? না, লাগেনি। কিন্তু ক্ষুদা তো লাগার কথা, আমার তো লেগেছে অনেক। নয়নতারা অস্বস্তি মাখানো গলায় বলল, আসলে আমারও তো ক্ষুধা লেগেছে। বাড়িতে তো আরো মানুষজন আছে, ওদেরকে ছেড়ে একা একা খাবো, ব্যাপারটা কেমন দেখায় না? মা আছে তো। হিমেল তাকালো নয়নতারার দিকে। নয়নতারা হিমেলের দৃষ্টির মানে বুঝলে না। কিছুক্ষণ হিমেল তাকিয়ে থাকার পর নিজের দৃষ্টি আবারও ঘুরিয়ে নিল। হাতের মুঠোয় থাকা নয়নতারার হাতটা আরেকটু শক্ত করে ধরে বলল, মা বাইরের খাবার খায় না, মায়ের জন্য সুগার ফ্রি বিস্কুট এইসব নিয়ে যাব। বাকি রইল ভাই আর ভাবি। ভাই তো বাড়িতেই নেই, আর ভাবির কথা চিন্তা করতে হবে না তোমাকে।